ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তোলপাড়, 4 জন গ্রেপ্তার। কিছু করতে না পারায় প্রক্টরের দুঃখ প্রকাশ। ছাড়াও সাক্ষী আছেন, আমি ভাই পিটাতে যাবো কেন? প্রভু যদি জড়িত না হতো, তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো? আমরা তো দুঃখ প্রকাশ করবই এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় মামলা হয়নি এখনো। মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। বেক্সিমকোর সম্পত্তি রক্ষণাবেক্ষণে প্রশাসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। অন্য মামলায় সালমান আনিসুলের আরও 5 দিনের রিমান্ড। সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেলে কাজীপাড়া স্টেশন। খরচ হলো 22.5 লাখ। আরও সময় লাগবে মিরপুর 10 মেরামতে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা নিষ্ঠুর, নির্মম ও নৃশংস হতে পারে? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামের যুবককে আটকে প্রায় 4 ঘন্টা ধরে নির্যাতন করা হয়। পেটানোর পর তাকে খেতেও দেয়া হয়। পরে আবারও মারধরে মৃত্যু হয় তোফাজ্জলের। এই বর্বরতা ঠেকাতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শাহবাগ থানায় মামলা হবার পর 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, জড়িতরা যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ফেরদাউস ইমনকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। বুধবার সন্ধ্যা 7:49 শতাধিক ছাত্র একজনকে টেনে হিঁচড়ে ফজলুল হক হলের গেস্ট রুমে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় নিয়ে যাওয়া ওই যুবকের গায়ে সাদা কাপড় পরা। এর ঘণ্টাখানেক পর যখন তাকে বের করা হয় তখন তার শরীরে কাপড় ছিল না, পরিষ্কার নির্যাতনের চিহ্ন গায়ে। খোঁড়ানো অবস্থায় তাকে তোলা হয় প্রক্টোরিয়াল টিমের গাড়িতে। এই হতভাগ্য তরুণের নাম তোফাজ্জল, একরকম ভবঘুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্রিকেট খেলার সময় কিছু শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। সন্ধ্যা 6:30টার দিকে মোবাইল চোর সন্দেহে তাকে ধরে হলের গেস্ট রুমে নিয়ে আসা হয়। চড় থাপ্পড় দিয়ে আদায় করা হয় মোবাইল চুরির স্বীকারোক্তি। এরপর ক্যান্টিনে খাবার খাইয়ে তোফাজ্জলের উপর শুরু হয় নির্যাতন। ঘটনাস্থলে আসেন হাউস টিউটররা। ভুক্তভোগীকে পুলিশে দিতে বললেও না শুনে তাকে নিয়ে যাওয়া হয় ফজলুল হক হলের এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। লাঠি রড দিয়ে এক দফা পেটানোর পর তাকে আবার আনা হয় হলের প্রথম গেস্ট রুমে। সেখানেও চলে মারধর। এখানে গেস্ট রুমে যখন ছিল কিছুক্ষণ থাকার পর আপনার 40-50 মিনিট বা 1 ঘন্টার পর তাকে নাকি সে অনেকগুলো নাম্বার দিছে যে এখানে সেখানে, এবং সে ফোন বের করে দিতে পারবে, হ্যান ত্যান এভাবে কথা বলছে। তো কথা বলার পর তারপরে নাকি এখানে চত্থাপ্পর দিছে, বের করে তারা ক্যান্টিনে নিয়ে গেছে। হলের ক্যান্টিন দেখতেছেন না, হলের ক্যান্টিনে নিয়ে যাওয়ার পর তাকে খাওয়াইছে, ডাল দিয়ে ভাত খাওয়াইছে। খাওয়ানোর পর তাকে নিয়ে গেছে হচ্ছে আপনার এক্সটেনশন যে গেস্ট রুম আছে সেখানে। নিয়ে যাওয়ার পর আপনার রড স্টাম্প মানে যা ছিল বুঝছেন, এটা দিয়ে মানে গণহারে মারা হয়েছে আর কি। প্রভোষ্ট জড়িত। প্রভু যদি জড়িত না হতো, তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো? পিটিএ হত্যার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী বেশ আগ্রাসী ছিল। এর মধ্যে থেকে কয়েকজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা, যাদের মধ্যে জালাল, সুমন, ফিরোজ, সামাদ, ইয়ামুজ্জামান ও মোত্তাকিন সাকিন জড়িত বলে শনাক্ত হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন লাঠি হাতে থাকা সেই জালাল। ছাড়াও সাক্ষী আছেন, আমি ভাই পিটাতে যাবো কেন? স্যার আমার যে সময় করছে যে প্রক্রিয়া টিম আসতেছে, কারণ আমি জানি তো যে পরিস্থিতি কী হতে পারে। পেটানোর এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে পরিবারের নাম্বার নিয়ে তাদের ফোন দিয়ে টাকা দাবি করা হয়। জানা গেছে, নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী গ্রামে। তার বাবা, মা, বড় ভাই মারা গেছেন। পরিবারের শুধু তোফাজ্জলই বেঁচে ছিল। হঠাৎ কালকে রাত্রে ফোন আসে। ফোন আসার পর বলছে যে তোফাজ্জল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়।
তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। রাত 10:30টার পর আধামরা অবস্থায় তোফাজ্জলকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তোফাজ্জলের মরদেহ বুঝে নিতে আসেন আত্মীয়রা। হত্যার বিচার চান তারা। ঢাকায় আসতো, দেশে থাকতো, এখানে সেখানে থাকার কোনো স্টেশন নাই। পরে এই আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলে যে ও তোফাজ্জল মারা গেছে। আমি ওই লোকের ফোন দিলাম, বলল যে এরকমের উনি এরকমের আমাদের হাতে আছে, আপনারা টাকা দিয়ে ছাড়াইয়ে নিয়ে যান। এই ঘটনায় শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। করা হয় 7 সদস্যের তদন্ত কমিটি। দিনভর প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন তদন্তকারীরা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 3 জনকে আটক করে পুলিশে দেয় প্রশাসন। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রক্টর। একটা হলো ওই শিক্ষার্থীর যাদেরকে তারা আইডেন্টিফাই করবে তাদের ব্যাপারে যেরকম আছে, আর হল প্রশাসনের কথা অবহেলা আছে কিনা সেটাও আমরা যে এখানে তদন্ত করব সেটা আমরা বিবেচনায় নিব। যে আমরা তো দুঃখ প্রকাশ করবই এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। ময়নাতদন্তের পর সন্ধ্যায় তোফাজ্জলের মরদেহ বুঝে নেন আত্মীয়রা। রওনা করেন দাফনের জন্য বরগুনার উদ্দেশ্যে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানবো সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, খুবই দুঃখজনক এটি ঘটনা আমরা জানলাম। 7 সদস্যের তদন্ত কমিটি সাক্ষ্য নিয়ে এখন কি করছে কর্তৃপক্ষ, সে ব্যাপারে জানাবেন আমাদের, এবং নতুন করে কাউকে আটক করা হয়েছে কিনা? ইশরাত যেমনটা জানেন যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই যে গতরাতে যে ফজলুল হক হলে এইখানে যে তোফাজ্জল নামে যেই যুবকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ইতিমধ্যে কিন্তু 4 জনকে বেলা 4টার দিক থেকে 4টার দিকে 3 জন এবং ঠিক সন্ধ্যা 6টার দিকে 1 জন, মোট 4 জনকে কিন্তু তারা শাহবাগ থানায় হস্তান্তর করেছে। এবং একই সাথে এই 4 জনের সাথে কিন্তু প্রক্টর এবং পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছিলেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা কিন্তু কথা বলে এটা জানতে পেরেছেন এবং ভিডিওর মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত করেছেন যে এই 4 যুবক কিন্তু জড়িত ছিল। আর একই সাথে তারা কিন্তু স্বীকারোক্তিও দিয়েছেন বলতে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের জানিয়েছিলেন যে এই 4 জনের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তারা ভিডিও দেখে শনাক্ত করেছেন এবং তারা স্বীকারোক্তিও দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে হচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে তারা কখনো চিন্তাও করতে পারেনি, কিন্তু এই যে ঘটনা ঘটছে এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে যে 7 সদস্যের কমিটি রয়েছে তারা কিন্তু কালকে পর্যন্ত সময়টা চেয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই 7 সদস্যের কমিটি কিন্তু কালকের মধ্যে বাদবাকি আর যারা জড়িত রয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে তারা কিন্তু তাদের ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো বিশ্লেষণ করা চলছে। আর ইতিমধ্যে আমি যদি বলি যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, এখানে কিন্তু প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হচ্ছে সিন্ডিকেটেরা একটি বৈঠক বসেছে। বৈঠকটি ঠিক সন্ধ্যা 7টার দিকে শুরু হয়েছে। মূলত বলা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ঘটনা ঘটার পরে হচ্ছে তারা বেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ায় বসেছেন। তিথি, ধন্যবাদ আপনাকে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিক্টেট করতে চাই না, একটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে।
আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, বিশেষ করে আপনি আকবর আলী খানের রেগুলেটরি কমিশন কথা বলেছেন, খুবই থরো কাজ ছিল। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন। বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। দর্শক, কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা গতকাল বুধবার ক্যাম্পাসে এভাবেই দুদফা মারধরের শিকার হন তিনি। সেদিন রাতেই গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। যেই করে থাকুক, যেখানেই করে থাকুক, যেখানকারই সে থাকুক, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে। হত্যাকাণ্ড মানে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি জানাচ্ছি। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা কর্মীদের আহ্বান জানায় তারা যেন কোনো ধরনের আইন নিজের হাতে তুলে না দেয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে। বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব, তাকে দেখা গেছে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন, যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান সেটা আমরা নিশ্চিত করবই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে শামীম মোল্লার বিরুদ্ধে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নয়, ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই। তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। জানান, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। কোনোভাবেই নিরীহ কেউ হেনস্থার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এটা ড্রাফট করছে, ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখে। মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কেউ অপরাধী হলে তাকে বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। পুলিশের মনোবল বাড়াতে ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার বা প্রশাসক নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 6 মাসের জন্য সব সম্পত্তি সংযুক্ত করার পাশাপাশি পাচার করা অর্থ ফেরত আনার নির্দেশও দেন উচ্চ আদালত। বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ লিখিত এই আদেশ প্রকাশ করেছেন। এরই মধ্যে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান সময়ের ব্যবধানে হয়ে ওঠেন আওয়ামী লীগ সরকারের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসা বাণিজ্য জগতের অপ্রতিরোধ্য কারিগর। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারলেও পালাতে পারেননি সালমান। 13 আগস্ট সুরত পাল্টে নৌপথে পালানোর সময় ধরা পড়েন বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার। এরপরই বেরিয়ে আসতে থাকে ঋণের টাকায় গড়ে তোলা সাম্রাজ্যের ফিরিস্তি। সালমানের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে গেল 5 সেপ্টেম্বর জনস্বার্থে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হলো, যেখানে সাফ জানিয়ে দেওয়া হয় বেক্সিমকোর সব সম্পত্তি একসাথে করে সেখানে প্রশাসক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। সময় 6 মাস। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে এবং এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে। বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয় বেক্সিমকো কত টাকা দেশের বাইরে পাচার করেছে সেসব ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। এসবের বিরুদ্ধে অবশ্য আইনি লড়াইয়ের সুযোগ পাবে বেক্সিমকো গ্রুপ। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নাই। এখানে যারা চাকরি করছেন তারা ফুললি প্রোটেক্টেড, এই অর্ডার তাদের টাচ করবে না। হাইকোর্টের আদেশ মোতাবেক সালমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, এ বিষয়ে অগ্রগতি জানানো হবে শিগগিরই। আদালতের নির্দেশনা অবশ্যই পরিপালনীয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এটা পরিপালন না করবার কোনো সুযোগ নেই। গভর্নর মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে এরকম একটা নির্দেশনা এসেছে। এরই মধ্যে সালমান ও তার পরিবারের 1000 কোটি টাকা পাচারের প্রাথমিক সত্যতা মিলেছে সিআইডির অনুসন্ধানে। রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগে বুধবার 17টি মামলা হয়েছে মতিঝিল থানায়। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়। সকালে তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে 13 সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা হয় মামলাটি। গেল মাসেই নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। সে সময় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড দেন আদালত। আমরা এও বলেছি যে স্বৈরাচার প্যাসিবাদ সরকারের যেই সব মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে যাচ্ছিল প্রায় প্রত্যেকের কাছেই মুদ্রা বা টাকা ছিল। আমরা বলেছি যে বারবার তাদেরকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং বারবার তাদেরকে মামলার রেস্ট দেখা হচ্ছে, যা বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফের বিরুদ্ধে 100 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। তাদের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামাল বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনের দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বিচারিক ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেখানেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা দরকার ছিল। আগের দুর্নীতি জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করেন তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, পরিস্থিতি যাই হোক গণতন্ত্রের পথেই হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই সারা দেশে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2 দিনের মাথায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হলো অন্য কোনো বাহিনী ঠিকভাবে কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি বলেন, রাজনীতিবিদদেরকেই রাজনৈতিক কাজ করতে দেয়া উচিত। আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। ইউনুস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে। তো ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। রুহুল কবির রিজভী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। তবে আপাতত শুক্রবার মেট্রো চলবে বেলা 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। বৃহস্পতিবার দুপুরে স্কাটনের ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যানজটের নগরীতে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। তবে আফসোস ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে দূর হচ্ছে সেই আক্ষেপ। শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো, তবে তা সীমিত পর্যায়ে। উত্তর থেকে দুপুর 3:30 শুরু করবে, সর্বশেষ ট্রেন ছাড়বে 9টায়। এখানে হেডওয়ে থাকবে 12 মিনিট করে, দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। এটা সব সেম টাইম, 12 মিনিট হেডওয়ে। আর মতিঝিল থেকে উত্তর বাউন্ড হবে, 3:50 মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে, দুপুর 3:50 মিনিটে ছেড়ে আর রাত 9:40 হলো লাস্ট ট্রেন ছাড়বে। মাঝে 12 মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এই জন্য আমাদের মোট 60টি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও খুলছে শুক্রবার। আগে 1 বছরের কথা বলা হলেও এই স্টেশন মেরামতে সময় লাগলেও মাত্র 62 দিন। এতে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। চলতি মাসে ডিএমটিসিএল 20,67,03,591 টাকা আয় করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মিরপুর 10-এ আপাতত থামবে না, এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশাবাদী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং মোটামুটি কেটে গেছে, সামনে আরও কমবে। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি খতিয়ে দেখছে 2 তদন্ত কমিটি। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম হয় এ সংক্রান্ত চুক্তিগুলো যাচাই করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে যে সংকট রেখে গেছে, এর ফলে ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডলার সংকট, জ্বালানিতে আমদানি নির্ভরতা ও অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন, জানান এক্ষেত্রে গঠিত জাতীয় কমিটি ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। উপদেষ্টা দাবি করেন, কয়েকদিন লোডশেডিং থাকলেও এখন কমে গেছে। একদিন না 2 দিন ছিল, এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ভোলায় 5.1 TCF গ্যাস মজুদ থাকার তথ্য ভুল। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। সারা দেশে বাপেক্সের মাধ্যমে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, উন্মুক্ত টেন্ডারে প্রতিযোগিতা ছাড়া আর কোনো কূপ খনন ও প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকে নিয়োগ হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, তদন্ত সংস্থায় 10 জন নিয়োগ হওয়ায় অভিযোগের তদন্ত কার্যক্রমে গতি আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। এদিকে আজ আরও 3টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 28টি। সবগুলোতেই প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। আমরা এখন অপেক্ষা করছি, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। আমাদের যে তদন্ত, এটা ফুল সুইং শুরু হবে। যেহেতু লোকবল আমরা পেয়েছি, বাকি লোকবল তো কিছু সেটআপ আছে যেগুলো আগের থেকে আছে। 4 থেকে 20 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর 2010টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন 9 জন, এমন তথ্য প্রকাশ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঐক্যজোট নেতারা। প্রতিটি হামলার ঘটনার প্রমাণ সংগঠনটির কাছে রয়েছে বলে জানান তারা। এই 17 দিনে সারা দেশে 69টি উপাসনালয়ে হামলার তথ্য তুলে ধরা হয়। এ সময় বিভাগওয়ারি হিসেবে খুলনায় সব থেকে বেশি 810টি নির্যাতনের ঘটনা ঘটেছে। 3 দফা তদন্তের পর উপরোক্ত ঘটনাগুলোর কোনোটিরই সাথে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও দাবি করেন ঐক্যজোট নেতারা। হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে 21শে সেপ্টেম্বর সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সর্বমোট 2010টি সাম্প্রদায়িক সহিংসতায় 1705টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছে। উক্ত পরিবারগুলোর মধ্যে 157টি পরিবার রয়েছে যাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।
ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। চেন্নাই টেস্টের শুরুর সকালটা বাংলাদেশের হলেও দিনের শেষ হাসি ভারতের। 144 রানে 6 উইকেট হারানোর পর অশ্বিন জাদেজার অপরাজিত 195 রানের জুটিতে 339 রান নিয়ে দিন শেষ করেছে ভারত। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। 4 উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। চেন্নাই টেস্টের প্রথম 2 সেশনে বাংলাদেশি বোলাররা যে দাপট দেখিয়েছে ভারতীয়দের বিপক্ষে, সেটি শেষ সেশনের ব্যর্থতায় পণ্ড হয়েছে। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে পুরো খুনি মেজাজে ব্যাটিং করেছেন লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 144 রানের ষষ্ঠ উইকেট হারিয়ে যখন চাপে ভারত, তখন আক্রমণকে সেরা রক্ষণ ফর্মুলায় ব্যাটিং করেছেন দুজন। চেন্নাইয়ের ছেলে অশ্বিন আর চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন ধরে খেলে ঘরের ছেলে বনে যাওয়া জাদেজা পাল্লা দিয়ে হাঁকিয়েছেন বাউন্ডারি। 10-4 আর 2টি ছক্কায় 108 বলে শতক হাঁকান অশ্বিন। জাদেজাও কম যাননি, অপরাজিত আছেন 86 রানে। অথচ চেন্নাইতে দিনের শুরুটা অসাধারণ ছিল বাংলাদেশের। প্রথম চমক দেন অধিনায়ক নাজমুল শান্ত। চিপোকে 42 বছরে প্রথমবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে ভারতীয়দের সবচেয়ে বড় ধাক্কা দেন হাসান মাহমুদ। 2 দিকেই সুইং করিয়ে ভারতীয় ব্যাটারদের প্রতি বলে নিয়েছেন কঠিন পরীক্ষা। তার স্ক্রাম্বল সিম ডেলিভারিতে পরাস্ত হয়ে প্রথমে ফেরেন রোহিত শর্মা। শুভমান গিল হন দ্বিতীয় শিকার। এরপর বিরাট কোহলিকে তার দুর্বল জায়গা অর্থাৎ অফ স্টাম্পের বাইরে ড্রাইভ খেলিয়ে আউট করেন হাসান। 34 রানে তৃতীয় উইকেট হারায় মাইটি ইন্ডিয়া। প্রথম সেশনে আরও উইকেট যেতে পারত, কিন্তু 2 দফা জীবন পান ঋষভ পন্থ। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও হাসান মাহমুদের উইকেট। এবার সুযোগ পাননি পন্থ। 39 রান করে ধরা পড়েন লিটনের গ্লাভসে। এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন নাহিদ রানা ও মিরাজ। নাহিদ রানা পরাস্ত করেন জয়সওয়ালকে, আর মিরাজের বলে জাকির হাসান অসাধারণ এক ক্যাচ নিলে 16 রানে ফেরেন লোকেশ রাহুল। 144 রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। তবে দিন শেষে অশ্বিন আর জাদেজার অপরাজিত 194 রানের জুটিতে দারুণভাবে ম্যাচে ফেরে ভারত। চেন্নাই টেস্টের প্রথম দিনটা কেবলমাত্র হতে পারত বাংলাদেশের। তবে শেষ সেশনে বোলাররা প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় জাদেজা আর অশ্বিন ম্যাচটা নিয়ে গেছে ভারতীয়দের দিকে। তবে এর পেছনে দায় আছে কিন্তু উইকেটেরও। প্রথম 2 সেশনের বোলিং সহায়ক উইকেট দিনের শেষ সেশনে এসে হয়ে গেছে পুরো দস্তুর ব্যাটিং উইকেট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। রাজধানী ঢাকা সহ সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকালও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে 6 জন। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 119 জনে। পরিসংখ্যান বলছে এবছর মৃতের হার বেশি। এমন পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বৃষ্টি মৌসুমের শেষ সময়, তাই ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতেও প্রতিদিনই রোগীদের ভিড়। গতকাল বুধবারও ডেঙ্গুতে ঝরেছে 6 জনের প্রাণ। একদিনে আক্রান্ত 865। এই অবস্থায় বিশেষ মশক নিধন সপ্তাহ উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর বাড্ডায় অভিযান চালানো হয়, বিভিন্ন আবাসিক ভবনে ছিটানো হয় ওষুধ। একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন। তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। পরিসংখ্যান বলছে শুধু আগস্টেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 27 জনের। চলতি মাসে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 36। এই যখন পরিস্থিতি, তখন আরও সক্রিয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। দ্রুত ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান সাধারণ জনগণের। তবে ব্যক্তিগত সচেতনতাও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে আবারও টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, আহত 450-র বেশি মানুষ। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকিটকি ছিল হামলার মূল লক্ষ্য। রাজধানী ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ভাবা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের একদিনের মধ্যে হলো এই হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকিটকিগুলো কিনেছিল হিজবুল্লাহ।
কাছাকাছি সময় কেনা হয়েছিল পেইজারগুলোকে। ধারণা সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক স্থাপন করা হয় ডিভাইসগুলোয়। মঙ্গলবার লেবাননে হাজার হাজার পেইজার বিস্ফোরিত হয়, প্রাণ যায় 12 জনের, আহত 3000। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের অন্তত 4টি শহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলে নেভিজিভ শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি উত্তরাঞ্চলের আরও কয়েকটি এলাকাতেও চালানো হয়েছে হামলা। এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তরাঞ্চলের হাইফা এলাকায় 2টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে অন্তত 8 IDF সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।